কথায় কথায় গাল বরাবর চটাস চটাস করে থাপ্পড় বসানো বোধহয় এই লোকের বদঅভ্যেস। তার উপর নিজের অমন দানবীয় হাতে গলা চেপে ধরা তো আছেই। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের কঠিন মুখাব্যয়, রক্তের ছিটে ফোটায় যা একেবারেই আবিষ্ট। মাহি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। গাল দুটোতে তার যা জ্বলুনি হচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে করে মেয়েটার গাল দুটোতে মুঠো ভর্তি লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছে। আর কণ্ঠা, সে তো এক্ষুনি ফেটে যাবে যেন। মুগ্ধ তো ছাড়ছেই না মেয়েটার কণ্ঠা। রাগী মানব দাঁতগুলো কেমন কিরমির করছে আর হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। ওদিকে মাহির অবস্থা যে বেগতিক সেদিকে থোড়াই খেয়াল আছে তার। মাহি এবার না পারতে কাশছে অনবরত। দুই হাতে ব্যর্থ চেষ্টায় নিজের গলা থেকে মুগ্ধর হাতখানা সরাতে চাইছে। তবে মুগ্ধর অমন শক্তপোক্ত হাতের জোরের সম্মুখে মেয়েটার সকল চেষ্টাই যেন নিছক মাত্র। মাহি ধরেই নিল আজ আর রক্ষে নেই তার। চোখ দুটো তার বুজে আসতে গেলেই মুগ্ধ হঠাৎ মেয়েটার কণ্ঠা চেপে তাকে ছুঁড়ে ফেলল মেঝেতে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পেল না মাহি। তার আগেই অসহায় মানবী ছিটকে পড়ল মেঝেতে। মুহূর্তেই মেয়েটার ঠোঁটের ফাঁকফোকর থেকে বেরিয়ে এলো আত্মচিৎকার। সে তৎক্ষণাৎ নিজের কোমর চেপে হাঁপাতে লাগলো অনবরত। চোখ দুটো ফেটে কান্না বেরুচ্ছে তার। একদিকে নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে, আরেক দিকে কোমর আর পিঠের অসহ্য ব্যথা। মাহি কাতরাচ্ছে এহেন শারীরিক যন্ত্রণায়। অথচ মুগ্ধ নামক নির্দয় মানব চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে মেয়েটার এহেন কষ্ট। তার চোখে মুখে বিন্দুমাত্র উদ্বেগের ছাপ নেই, না আছে ব্যথা উপলব্ধি করবার কষ্ট। সে উল্টো দাঁত খিঁচল মেয়েটার অমন কাতরানো দেখে। কপালে গোটা কতক বিরক্তির ভাঁজ ফেলে গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। পরক্ষণে এক হাঁটু মেঝেতে ঠেকিয়ে হালকা ঝুঁকে মেয়েটার মুখপানে কটমট দৃষ্টি নিক্ষেপ করে হিসহিসিয়ে বলতে লাগলো, কষ্ট হচ্ছে? মাহি কাঁদছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ব্যথাগুলো সহ্য করছে কোনো রকম। এরই মধ্যে মুগ্ধরমন কথার পিঠে তৎক্ষণাৎ জবাব দিতে পারল না মেয়েটা, তবে চেয়ে রইল ছলো ছলো চোখে। মুগ্ধ বাঁকা হাসল মেয়েটার এহেন ছলো ছলো চাহনি দেখে। পরক্ষণেই ধীরে সুস্থে কোমরের পেছন থেকে রিভলভারটা বের করে এনে তার লৌহ ইস্পাত নলখানা আলগোছে ছোয়ালো মাহির ফর্সা ললাটে। এহেন উদ্ভট কাণ্ডে কান্না ভুলে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল মাহি। লৌহ নলটা ধীরে ধীরে তার কপাল বেয়ে নেমে আসছে গাল বরাবর। মাহির নিঃশ্বাস জুড়িয়ে যাচ্ছে ক্রমশ। আতঙ্কে বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে বেশ। ওদিকে মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে মাহির পানে। তার রিভলভারের নল এবার ঠেকেছে মাহির গোলাপি অধরজোড়ার উপর। তারা কেমন তিরতির করে কাঁপছে। ঠোঁটের উপরের হালকা খাজে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি নজর এড়ায়নি মুগ্ধের। সে এক পলক সেদিকে তাকিয়ে থেকে ক্রুদ্ধ হেসে বলল, কি যেন বলছিলি তখন, আরেকবার বলতো। ঠোঁটের উপর চেপে রেখেছে আস্ত একখানা বন্দুকের নল। আবার বলছে কিনা কথা বলতে। মাহি নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখের পাতা অনড়। ওদিকে মুগ্ধ এবার সরাসরি তাকালো মাহির চোখের দিকে। অতপর এক মুহূর্ত দুজনার চোখাচোখি হলো। ঠিক এর পরের মুহূর্তেই ঘটে গেল আরেক কাণ্ড। মুগ্ধ তৎক্ষণাৎ এগিয়ে এসে নিজের দুই হাঁটু ভর দিল মাহির কোমরের দুই পাশে। এক ভিন্ন কায়দায় মেয়েটাকে চোখের পলকে আটকে ফেলল নিজের একদম কাছে। তারপর মাহির সিল্কি চুলগুলো আরেক দফা মুঠোয় চেপে মাথাটা খানিক উঁচুতে তুলে মেয়েটার কণ্ঠনালী বরাবর সজোরে চেপে ধরল রিভলভারের লৌহ নল। এহেন ঘটনার আকস্মিকতায় হতবাক মাহি। প্রতিক্রিয়া জানানোর আগেই কর্ণকুহরে শুনতে পেল মুগ্ধর হিংস্র গর্জন, আমি তোর সো কল্ড বয়ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষ নই।
যার সাথে তুই যখন তখন তর্ক করবি, গলা উঁচিয়ে কথা বলবি, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা। আই অ্যাম এ মনস্টার, দি আন্ডারওয়ার্ল্ড শ্যাডো মনস্টার। যার সাথে কণ্ঠ উঁচিয়ে কথা বলা তো দূর কি বাত, জাস্ট চোখ খুলে তাকানোর দুঃসাহস দেখালো সামনের মানুষটাকে ফেলে জবাই করি। সেই আমার সাথেই তোর মতো একটা দেড় ব্যাটারি কিনা খেই খেই করে কথা বলতে আসে। কে বে তুই? তুলে একটা আছাড় মারলে নাড়ি ভুড়ি সব বের হয়ে আসবে এমনিতেই। গাল বরাবর ৩-৪টা কষিয়ে থাপ্পড় বসালে গালটাই খুঁজে পাওয়া যাবে না যার, সেই বান্দির মেয়ে কিনা আমার সাথে এভাবে কথা বলতে আসে। মরার খুব শখ জেগে থাকলে বল, এক্ষুনি তোকে মেরে দিই। তা না করে শুধু শুধু বাঘের সামনে আফ্রিকানদের মতো উলালা উলালা নাচতে আসিস কোন সাহসে? গলার কাছে প্রাণ ঝুলে আছে মাহির, আর একটু ভয় দেখালে বোধহয় বেরিয়ে আসবে এক্ষুনি। ওদিকে মুগ্ধ মহাশয় মেয়েটার অমন ভয়ার্ত কাচুমাচু মুখ দেখে ভীষণ আনন্দিত। ছোটোখাটো মেয়েটার সারা গা কাঁপছে রীতিমতো। ঠোঁটের কোণ আজও থাপ্পড়ের চোটে ফেটে গিয়েছে খানিকটা। চোখে মুখে স্পষ্ট ভয়, কপাল বেয়ে ঘাম ঝরছে অনবরত। মুগ্ধ দেখল কিয়ৎক্ষণ একইভাবে মেয়েটাকে ধরে রেখে আচমকা চোখ টিপল কেমন। পরক্ষণে ঠোঁট কামড়ে মিটমিটিয়ে হাসতে হাসতে মাহিকে ছেড়ে দিল আলগোছে। কোমরের পিঠে রিভলভারটা গুজতে গুজতে শ্লেষাত্মক কণ্ঠে বলে ওঠে, ইঁদুরের সমান একখান মেয়ে, অথচ তেজ দেখলে ও মাই গড। নেক্সট টাইম লাগতে আসিস, গাল বরাবর চড়াতে চড়াতে একদম বাংলাদেশে ছুঁড়ে মেরে আসব। বলেই উঠে দাঁড়ায় মুগ্ধ। 2 কদম পেছাতে পেছাতে ঝাঝালো কণ্ঠে ফের শুধালো, রাতের জন্য তৈরি থাকবি, টুডে আই অ্যাম হাংরি। মেঝেতে হাঁটু মুড়ে বসে থাকা মাহি ফোপাচ্ছিল এই অবধি। তবে যেই না মুগ্ধর শেষ কথাটা শুনল অমনি মেয়েটা কেমন আঁতকে উঠল ভয়ে। তখনই ভাঙা কণ্ঠে চেঁচিয়ে বলল, একদম না, প্লিজ আসবেন না, আমার কোমরটা ছিঁড়ে যাচ্ছে আজকে, ব্যথায় নড়তে অবধি পারছি না, প্লিজ একটু রহম করুন আমার উপর। চোখ শুরু করল মুগ্ধ। বিরক্তি ভরা কণ্ঠে তখনই জবাব দিল, তোর কোমর ব্যথা হোক কিংবা শরীর, তাতে আমার কি? তুই আজ মরে গেলেও তো আমার হাত থেকে রেহাই পাবি না। আমার ক্ষুধা যেহেতু বেড়েছে মেটাতে তো হবেই, সো তৈরি থাক। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মুগ্ধ। তখনই গটগটিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এদিকে মাহি বেচারি মেঝেতে উপুড় হয়ে পড়ে থেকেই কাঁদছে অনবরত। এ কোন জাহান্নামে এসে পড়ল সে কে জানে। চকচকে কালো গ্রানাইটের কাউন্টার টপ, বিন্দুমাত্র দাগ নেই তাতে। সিলিংয়ে ঝুলছে সিল্ক মেটাল লাইট। মনস্টার প্যারাডাইসের কিচেনটা বড্ড চক্ষু শীতল জায়গা। রান্নাপ্রেমী না হলেও এই কিচেনে একবার পা রাখলে যে কারো রাঁধতে ইচ্ছে করবে। বিশাল এক কক্ষের সমান রান্নাঘর, যার কেবিনেটগুলো গাঢ় কাঠের মসৃণ ফিনিশে তৈরি। রান্নাঘরের একদম মাঝখানে মার্বেলের তৈরি একটা বড় আইল্যান্ড টেবিল, যার উপর সাজিয়ে গুছিয়ে রাখা থাকে ধারালো চকচকে ছুরির সেট। কিচেনের এক কোণে আধুনিক সব যন্ত্রপাতি, যেমন স্টিলার কালো ফিনিশের ওভেন, কফি মেশিন, ওয়াইন কুলার সাজিয়ে রাখা। পুরো কিচেন জুড়ে আপাতত কাজ করছেন 12 জন। 4 জন ভিন্ন ভিন্ন দেশের শেফ, তারা নিজেদের পছন্দসই আঙ্গিকে রাঁধছে। তাদের সহযোগিতায় নিয়োজিত বাকিরা। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এতগুলো মানুষ একসঙ্গে কাজ করলেও পুরো কিচেন জুড়ে কেমন অদ্ভুত নীরবতা বিদ্যমান। কারো মুখে তেমন কোনো রা নেই, যে যার মতো কাজে ব্যস্ত। কিচেনের একপাশে বড় ডাবল ডোরের 2টো ফ্রিজ, একটা ব্যবহারযোগ্য হলেও আরেকটা স্পর্শ করা নিষেধ। সেটা আদৌ কিসের জন্য তা জানে না অনেকেই। ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে এক পার্সিয়ান বয়, নাম ইলিয়াট। গায়ে সাদা একখানা কিচেন অ্যাপ্রন, মাথায় পাকশির টুপি।
মধ্যবয়সী লোকটার চোখে মুখে এক ভিন্ন উৎকণ্ঠা। বারবার এদিক সেদিক উকিঝুঁকি দিয়ে দেখছে কিছু। লোকটার বাঁ হাতের মুঠোয় লুকিয়ে রাখা একখানা ছোট আকারের চাকু। তিনি বারবার এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক, যেন লুকিয়ে চুরিয়ে করতে চাইছেন কিছু। এদিকে অনেকক্ষণ ধরে কাউন্টার টুলের উপর বসে থেকে ইলিয়াডের এহেন এলোমেলো ভাবভঙ্গি পরখ করছে লিয়ান। তবে আন্দাজ করতে পারছে না কিছুই। সে খানিকক্ষণ দোনামোনা করে অবশেষে এগিয়ে আসে ইলিয়াডের কাছে। সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, "কি লুকোচ্ছ তুমি?" হকচকা ইলিয়াড তখনই নিজের বাঁ হাতটা লুকিয়ে নেয় অ্যাপ্রনের ভেতর। এদিকে তার অমন হকচকানো দেখে ভ্রু গোটায় লিয়ান। স্নিগ্ধ দৃষ্টি বজায় রেখে আবারও জিজ্ঞেস করে ওঠে, "হাতে কি লুকালে? দেখি, দেখাও তো হাতটা।" বলেই লিয়ান উদ্যত হলো ইলিয়াডের হাত দেখতে। তবে ইলিয়াড লিয়ানের এহেন কাণ্ডে চটে গিয়েছে তৎক্ষণাৎ। এক হাতে লিয়ানের বুক বরাবর সজোরে ধাক্কা দিয়ে বসে। আচমকা চেঁচিয়ে উঠে বলে, "দূরে সরো! তুমি কে আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার?" এহেন কাণ্ডে হতবম্ব লিয়ান। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাদের এহেন চেঁচামেচি দেখে বাকিরা একবার ঘুরে তাকালেও পরক্ষণে যে যার মতো ফের মত্ত হয়েছে নিজ নিজ কাজে। হয়তো এখানকার নিয়ম এমনটাই। ওদিকে ইলিয়াড ততক্ষণে প্রস্থান ঘটিয়েছে রান্নাঘর থেকে। কে জানে লোকটার মাথায় আবার কী যে কে বসল। পরে না আবার বাড়াবাড়ি করতে গিয়ে নিজের প্রাণটাই খুইয়ে বসে বেচারা। কালো মার্বেলের ঠান্ডা মেঝে, যেখানে হালকা সোনালি রেখার দীর্ঘ লাইন আঁকা। দেয়াল জুড়ে গভীর ধূসর পাথর। মাঝে মাঝে বসেছে ইনবিল্ট লাইটিং। আধুনিক সাজসজ্জায় মণ্ডিত বিশাল বাথরুম, যার একপাশে বড় ফ্রি স্ট্যান্ডিং ট্যাপ, তাও আবার কালো পাথরের তৈরি। ট্যাবের উপরের দিক থেকে ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে পানি। ট্যাবের পাশে কাউন্টারে সাজিয়ে রাখা বিভিন্ন ক্রিস্টালের বোতল, যেথায় দামি দামি সুগন্ধি বাত অয়েল উপস্থিত। পুরোটা শাওয়ার এরিয়া কাচে ঘেরা, যেথায় স্টিলার কালো ম্যাট ফিনিশের ফিটিংস। বাথট্যাবের গায়ে দুই হাত ছড়িয়ে মাথা এলিয়ে বসে আছে মুগ্ধ। চোখ দুটো তার বুজে রাখা। বলিষ্ঠ পুরুষের দেহটা কেমন টান টান হয়ে আছে। বাম হাতের মাসেলে স্পষ্ট এঁকে রাখা পাইথনের ট্যাটু। ঘাড়ের একপাশে সাইড করে এঁকে রাখা মনস্টার। বাথট্যাবের গায়ে জড়িয়ে আছে মুগ্ধের শক্তপোক্ত হাত। ডান হাতের উপরাংশের নাকল এরিয়ায় এঁকে রাখা কী সব ভয়ানক ট্যাটু। তার বুক অবধি ডুবে আছে বাথট্যাবের ঠান্ডা পানিতে। মাথায় চলছে নানান কুটকাচালি। সে এবার কী মনে করে চোখ দুটো বুঝল একটুখানি। মস্তিষ্ক খানিকটা শিথিল হতেই তার বন্ধ চোখের পাতায় আচমকা ভেসে উঠল মাহির কান্নারত লাল হয়ে যাওয়া আদুরে মুখটা। মেয়েটা তার দিকেই তাকিয়ে থেকে কাঁদছে। এহেন দৃশ্য দেখা মাত্রই তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে ওঠে মুগ্ধর। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে দাঁত খিঁচল গম্ভীর পুরুষ। অসম্ভব রাগ নিয়ে বিড়বিড়িয়ে আওড়াল, "হোয়াট দ্য ফাক! ওকে দেখছি কেন আবার?" নিজেরই করা এহেন প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর পায়নি মুগ্ধ। কেবল পেয়েছে একরাশ মাথা ভর্তি রাগ। সে আর বসলই না বাথটাবে। তড়িঘড়ি করে কোমরে তোয়ালে পেঁচিয়ে নেমে এলো সেখান থেকে। গটগটিয়ে কয়েক কদম এগিয়ে এসে চুপচাপ দাঁড়ালো শাওয়ার স্ট্যান্ডের নিচে। হাত বাড়িয়ে স্ট্যান্ডের সুইচ চাপতেই উপর থেকে ঝপঝপিয়ে নেমে এলো পানির বহর। মুহূর্তেই সুদর্শন যুবকের সারা গা ফের ভিজে গেল পানির অনিয়ন্ত্রিত স্পর্শে। মুগ্ধ ভিজতে ভিজতেই খানিক এগিয়ে এসে শাওয়ার কাউন্টার থেকে পছন্দসই টমফোর্ড নেরোলি পোর্তোফিনো বাত অয়েলটা হাতে নিল। সারা গায়ে মাখতে লাগল। মাখতে মাখতেই তার দৃষ্টি আচমকা গিয়ে ঠেকল সম্মুখের আয়নার পানে। পুরো দেয়াল জুড়ে আছে আয়নাটা। মুগ্ধের কেন যেন মনে হলো আয়নায় হঠাৎ করেই কাউকে দেখা যাচ্ছে।
কেউ একজন দুই হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে কান্নার জোরে। মুগ্ধ চোখ শুরু করলো এবার। ধীরে ধীরে তার অক্ষিপটের সামনে স্পষ্ট হলো ক্রন্দনরত মাহির মুখ। এবারও মেয়েটা কাছে। কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখাত সৌন্দর্যমণ্ডিত অধরজোড়া কাঁপছে তার, ফুলে উঠেছে সামান্য। তার চোখ দুটোতে সে কি ব্যথা! মুগ্ধ স্থির হয়ে গেল এক মুহূর্তের জন্য, ভুলে গেল তার অবস্থান। বেভুলার মতো একটুখানি এগোতেই হঠাৎ তার মস্তিষ্ক বেজে উঠল কেমন। চিৎকার দিয়ে ধিক্কার জানালো তাকে তার হঠাৎ এরূপ পরিবর্তনের জন্য। মুগ্ধ তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরায়। তার পরিবর্তিত মুখাবয়বে ফের পরিবর্তন নামল যেন। শিথিল হয়ে যাওয়া ভ্রুদয়ের মাঝে আরেক দফা ভাঁজ পড়ল বিরক্তির। লম্বাটে চোয়ালখানা তার শক্ত হলো পর মুহূর্তেই। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। সে কটমট দৃষ্টিতে ফের তাকায় আয়নার পানে। সেথায় এখনও মাহির মুখ স্পষ্ট। মুগ্ধ এবার আর নিজের উপচে পড়া রাগগুলোকে ধরে রাখতে পারল না বোধহয়। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে শক্ত হাতে সজোরে ঘুষি বসালো আয়নার মাঝে। মুহূর্তেই স্বচ্ছ কাচের আয়নাটা কেমন চৌচির হয়ে গেল ফেটে। পুরো শাওয়ার রুমে ছড়িয়ে ছিটিয়ে গেল কাচের টুকরো। সেই সাথে রাগী মানবের মুষ্টিবদ্ধ হাতখানাও কেটে গিয়েছে যাচ্ছে তাই অবস্থা। চামড়া ফেটে লৌহ গড়াচ্ছে অনিমেষ, অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই মুগ্ধের। সে কেমন কটমট করতে করতে হিংস্র গর্জন তুলল। শি ইজ জাস্ট দ্য ডটার অব দ্যাট ব্লাডি বাস্টার্ড। নাথিং এলস টু মি। নাথিং মিন্স নাথিং। আসবো? কক্ষের দুয়ারে দাঁড়িয়ে অনুমতি চাইছে মেইডেন ইরা। তা দেখে অবাক হলো মাহি। মেঝেতে বসে থেকেই হতবাক কণ্ঠে আওড়ায়, হঠাৎ করে অনুমতি চাইছো কেন মেইডেন? আমায় এতটাও মান দিতে হবে না। এসো। হালকা হেসে ঘরে ঢুকলেন মেইডেন। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিলেন পুরো ঘরের পরিস্থিতি। সময় মতো আগুন নিভিয়েছে মেয়েরা, না হলে হয়তো এতক্ষণে পুরো ঘর পুড়ে ছারখার হয়ে যেত। সঙ্গে ফ্রাই হতো মেয়েটাও। মেইডেন একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ালেন মাহির সামনে। এক হাত আলগোছে বাড়িয়ে দিয়ে তাড়া দেখিয়ে বললেন, উঠে পড়ো ডিয়ার, নিচে যেতে হবে। হতবুদ্ধির ন্যায় মাথা উঠায় মাহি। কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে তার, মুখটা লাল টুকটুকে। এলোমেলো চুলে মেয়েটাকে দেখাচ্ছে বিধ্বস্ত। সে খানিক সময় নিয়ে জানতে চাইল, নিচে কেন? মেইডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না। নিজ উদ্যোগে একটুখানি ঝুঁকে এসে চেপে ধরলেন মাহির দুই বাহু। মেয়েটাকে ধীরে ধীরে বসা ছেড়ে দাঁড় করাতেই কোমরের ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়ে মেঝেতে। এদিকে তার অমন বেগতিক অবস্থা দেখে উদ্বিগ্ন মেইডেন। তখনই অস্থির গলায় বললেন, কি হয়েছে তোমার? এভাবে এভাবে পড়ে গেলে কেন? কোমর চেপে কোকিয়ে যাচ্ছে মাহি। আর্তনাদ করে বলছে, কোমরটা ছিঁড়ে যাচ্ছে মেইডেন। বোধহয় আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আশ্চর্য বনে গেলেন মেইডেন। মেয়েটা আবার হুট করে এসব কি বলছে? তিনি তৎক্ষণাৎ ঝুঁকে এলেন মাহির নিকট। মেয়েটার এলোমেলো চুলগুলোয় হাত বুলিয়ে জানতে চাইলেন, কিভাবে হলো এসব? কে করলো তোমার এই অবস্থা? এই পর্যায়ে ফুঁপিয়ে ওঠে মাহি। নাক টানতে টানতে বলে, আর কে? আমার চিরশত্রু। মেইডেন বুঝে গেলেন মাহির কথার ভাবার্থ। তিনি কেমন ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফসোসের সুরে বললেন, এ তো কিছুই না মনস্টারের আসল রূপের সামনে। অবুঝ মাহি বুঝল না এহেন কথার গভীরতা। সে খানিক নাক টেনে আওড়াল, এর চেয়ে ভয়ানক আর কী বা হতে পারে মেইডেন? হতে পারে বইকি, অনেক কিছুই হতে পারে। তুমি হয়তো এখনও মনস্টারের হিংস্রতার নাগালে পড়নি, তবে যেদিন পড়বে সেদিনই বুঝে যাবে আমার কথা। মাহির কৌতূহলী মন।
না চাইতেও কেন যেন আগ্রহ দেখালো মনস্টারের হিংস্রতার সম্বন্ধে জানতে। সে আর কি করবে আমার সাথে? আরও মারবে আমায়? মাহির এমন অনাকাঙ্ক্ষিত আগ্রহ দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন মেইডেন। ধীরে সুস্থে পা দুটো বিছিয়ে বসলেন মেঝেতে। ঘাড় বাঁকিয়ে একবার সতর্ক দৃষ্টি ঘুরালেন দরজার দিকে। তবে কাউকেই তেমন দেখতে না পেয়ে তিনি কেমন ফিসফিস করে জানতে চাইলেন, সেদিন তোমার সাথে কি করেছিল মনস্টার? সেদিনের ভয়াল রাতের কথা মনে পড়তেই গা শিউরে ওঠে মাহির। ক্ষণে ক্ষণে ঢোক গিলে বোকা মেয়েটা বলে দেয় সম্পূর্ণ ঘটনা। তা শুনে মেইডেন কেমন হতবম্ব বনে গেলেন যেন। আশ্চর্যান্বিত কণ্ঠে হুট করেই শুধালেন, সে তোমায় ভোগ করেনি? মাথা নুইয়ে ফেলে মাহি। হালকা নাক টেনে দুই ধারে মাথা নাড়ায় নিঃশব্দে। মেইডেন তখন চেঁচিয়ে ওঠেন সামান্য। তখনই মেয়েটার কথাকে এক প্রকার দূরছাই করে বলে ওঠেন, ইম্পসিবল। যে লোকের রোজ রোজ নতুন মেয়েদেরকে বিছানায় নেবার অভ্যেস, সেই লোক তোমার সাথে রাত কাটিয়েও তোমাকে ভোগ করেনি, এটাও আমায় বিশ্বাস করতে হবে এখন? হতবাক মাহি। আকাশ থেকে পড়ল যেন এইমাত্র। মেইডেনের কথা শেষ হতে না হতেই সে কেমন হতবুদ্ধির ন্যায় বলে বসল, রোজ রোজ নতুন মেয়ে বলতে? মেইডেন সতর্ক হলেন এবার। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ফের তাকালেন দরজার দিকে। পরক্ষণে নড়ে চড়ে বসে চাপা স্বরে মাহিকে বলতে লাগলেন, দি মনস্টার অধীর রায়, যার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই, যাকে আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড রাশিয়ান মাফিয়া বলা হয়, সে কিন্তু একজন ওমেনাইজার। এক কথায় নারীদেহ লোভী। রোজ নতুন নতুন মেয়েদের ধরে আনা হয় তার জন্য। এই বাড়ির পেছনের যেই মাউন্টেনটা আছে, তার চূড়ায় রয়েছে মনস্টারের পেন্ট হাউস। মূলত সেখানেই তার মূল আস্তানা। আন্ডারওয়ার্ল্ডের সকল কাজ, নিজের পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ সবটা সেখানেই করে সে। বলতে গেলে এমন কোনো খারাপ কাজ নেই যেটা মনস্টার করে না। কথা হারিয়ে গেল মাহির। মস্তিষ্ক ফাঁকা লাগছে কেন যেন। সে টের পেয়েছে মুগ্ধ নামক পুরুষটা খারাপ, কিন্তু সে যে এতটা খারাপ তা হয়তো স্বপ্নেও আন্দাজ করতে পারেনি সে। মাহি চুপ করে রইল কিয়ৎক্ষণ। আধো আধো স্বরে আওড়ালো, মেয়েগুলোকে ভোগ করার পর কোথায় রাখে সে? তাদেরও কি আমার মতো এভাবেই আটকে রাখে? তাচ্ছিল্য ভরা হাসি দিল মেইডেন। আহত স্বরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলেন, সবাই কি আর তোমার মতো ভাগ্যবতী মেয়ে? তাদেরকে স্বয়ং মনস্টার নামক অভিশাপ গ্রাস করেছে। তাদের মধ্যে থেকে কাউকে হয়তো ভোগ করে সঙ্গে সঙ্গে অভুক্ত প্রাডার খাবার বানিয়েছে, অথবা পাচার করেছে বিভিন্ন ক্যাসিনোতে। আবার কেউ কেউ তো দিনের পর দিন অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, নিজে থেকে প্রাণ দিয়েছে অকালে। বলেই বেশ বড়সড় এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মেইডেন। পরক্ষণে তাকালেন হতবাক মাহির পানে। ঠোঁটের কোণে আহত হাসির রেশ টেনে তিনি আলতো করে গালে হাত ছোঁয়ালেন মাহির। হঠাৎ করেই মোটা হয়ে যাওয়া কণ্ঠে আওড়ালেন, আমারও না তোমার মতো একটা মিষ্টি দেখতে মেয়ে ছিল, একদম তোমার মতো। নাম ছিল মারিয়া। এতক্ষণে সম্বিত ফিরল মাহির। মেয়েটা কেমন স্নিগ্ধ দৃষ্টি তাক করল মেইডেনের মুখের দিকে। সন্দিহান গলায় জিজ্ঞেস করল, এখন কোথায় আছে সে? থমকালেন মেইডেন। এক মুহূর্ত চুপ থাকতেই মাহি খেয়াল করল মধ্যবয়সী মানুষটার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। বদনখানি কাঁপছে মৃদুমন্দ। তার কাঁপতে থাকা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুল, প্রাডার পেটে